হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, ইন্ডিয়ান জিওগ্রাফির যে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, তা আজকে তার 14 নম্বর পার্ট। আজকে আমরা ভারতের জলবায়ুর যে বৈচিত্র্য তার দ্বিতীয় পার্টটি আলোচনা করব। এই ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তোমরা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এতে রয়েছে প্রচুর কিন্তু ইনফরমেশন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, যা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করছি। দেখো, ভারতের যে মৌসুমী বায়ু, তার প্রভাবেই ভারতের জলবায়ু নিয়ন্ত্রিত হয়। তো মৌসুমী বায়ুর এই আগমন এবং প্রত্যাবর্তন এর উপর ভিত্তি করে ভারতের যে আবহাওয়া বিভাগ, যাকে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলা হয় বা সংক্ষেপে আইএমডি। আইএমডি অর্থ হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ঠিক আছে, যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে, মনে রাখবে। তো এই আইএমডি মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তনের উপর নির্ভর করে ভারতের জলবায়ুকে 4টি ভাগে ভাগ করেছে। কি কি? গ্রীষ্মকাল, অর্থাৎ মৌসুমী বায়ু যখন আসার আগের সময়। বর্ষাকাল, অর্থাৎ যে সময় মৌসুমী বায়ু আগমন করে। শরৎকাল, অর্থাৎ মৌসুমী বায়ু ফিরে যাওয়ার সময়। এবং শীতকাল, অর্থাৎ মৌসুমী বায়ু ফিরে যাওয়ার পরের যে সময়টা, ঠিক আছে। তো আইএমডি এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ভারতীয় আবহাওয়া অফিস বা আইএমডির সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা আলোচনা করব গ্রীষ্মকাল সম্পর্কে। তো গ্রীষ্মকাল হচ্ছে মৌসুমী বায়ুর আসার ঠিক আগের মুহূর্তের সময়, প্রাক মৌসুমী পর্ব বলা যেতে পারে, ঠিক আছে। এই সময় কিন্তু গ্রীষ্মকালটা হয়ে থাকে। এখান থেকে মনে রাখবে, এর গড় উষ্ণতা প্রায় 35 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। 21শে মার্চের পর থেকে সূর্যের যখন উত্তরায়ণ শুরু হয়, তখন কি করে না, সূর্য লম্বভাবে কিরণ দেয়। তখন সর্বোচ্চ উষ্ণতা থাকে প্রায় 56 ডিগ্রি সেলসিয়াস। আর এটা লক্ষ্য করা যায় রাজস্থানের ব্রিয়াওয়ালিতে, ঠিক আছে, ব্রিয়াওয়ালিতে এটা লক্ষ্য করা যায়। এই সময়টা কখন? 21শে মার্চের পরে কিন্তু, ঠিক আছে, সূর্যের উত্তরণের পরে। তারপর দেখো, সমগ্র ভারতে যখন নিম্নচাপের সৃষ্টি হয় প্রচণ্ড উত্তাপের ফলে, তখন কি হয় না, অত্যাধিক উষ্ণতার জন্য রাজস্থান মরুভূমি অঞ্চলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। তারপর গ্রীষ্মকালের উত্তর পশ্চিম ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানাতে উষ্ণ স্থানীয় বায়ু লু কিন্তু প্রবাহিত হয় এই সময়কালে। রাজস্থানে ঝড় বৃষ্টি হয়, ধূলিঝড় হয়। তো এই যে ধূলিঝড়, একে বলা হচ্ছে আঁধি। একটু আঁধি সম্পর্কে যদি ডিটেলস বলি, তো গ্রীষ্মকালে রাজস্থান মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড় হয়, তাকে বলা হয় আঁধি। মনে রাখবে, গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, ঠিক আছে, এটাই মনে রাখবে, তাহলেই হবে। আর এর সাথে মনে রাখবে যে গ্রীষ্মকালে বৈশাখ মাসে পশ্চিমবঙ্গে হয় কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় অসমে বরদৈ ছিলা নামে পরিচিত, ইম্পর্টেন্ট কোশ্চেন। কালবৈশাখী কেরালাতে আম্রবৃষ্টি নামে পরিচিত। কালবৈশাখী কর্ণাটকে চেরি ব্লজম নামে পরিচিত। এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হয়, প্রতিদিন বিকেলের পর উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু এক প্রকার কালবৈশাখী ঝড় আসে এবং বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হয়। একটু আগেই বললাম, কালবৈশাখী ঝড় অসমে বরদৈ ছিলা নামে পরিচিত। দক্ষিণ ভারত মূলত কেরালাতে আম্রবৃষ্টি হয়। কর্ণাটকে চেরি ব্লজম নামে কিন্তু এই বৃষ্টি পরিচিত। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবে। তো এই সম্পর্কে আর একটু ডিটেলসে একটু দেখে নিই আমরা। যেমন কালবৈশাখী, কালবৈশাখী গ্রীষ্মকালে হয়, প্রথম কথা, পশ্চিমবঙ্গে হয়। বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু এই ঝড় হয়, ঝড় বৃষ্টি, ঠিক আছে, এটা মনে রাখবে কালবৈশাখী। আরেকটা আছে নরওয়েস্টার। কালবৈশাখী উত্তর পশ্চিম দিক থেকে প্রভাবিত হয় বলে একে নরওয়েস্টার বলা হয়। তাহলে কালবৈশাখী ঝড়ের আরেক নাম হচ্ছে নরওয়েস্টার। কেন? কারণ এই কালবৈশাখী ঝড়টা যখন আগমন ঘটে, তখন ঠিক উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড়টা কিন্তু আসে, ঠিক আছে। কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে কী বলা হয়? আম্রবৃষ্টি বলা হয়, ঠিক আছে।
আম্রবৃষ্টি বলা হয় এই কালবৈশাখী ঝড়কে। কোথায়? দক্ষিণ ভারতে। কালবৈশাখী ঝড় অসমে বরদই ছিলা নামে পরিচিত। আম্রবৃষ্টি কালবৈশাখীর প্রভাবে দক্ষিণ ভারত, বিশেষত কেরালার আমের ফলন খুব ভালো হয়, এই জন্য আম্রবৃষ্টি। ঠিক আছে, দক্ষিণ ভারতে এই কালবৈশাখী ঝড়ের ফলে কিন্তু আমের ফলনটা ভালো হয়, এই জন্য এই বৃষ্টির নাম হচ্ছে আম্রবৃষ্টি, মনে রাখবে। তারপরে চেরি ব্লসম, কালবৈশাখী বা আম্রবৃষ্টির প্রভাবে কফি চাষও কিন্তু ভালো হয়, এই জন্য কর্ণাটকে একে চেরি ব্লসমও বলা হয়। লু লু হচ্ছে এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু, যা গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের মূলত রাজস্থান, পাঞ্জাব এসব অঞ্চলে প্রবাহিত হয়। আধিকি গ্রীষ্মকালে রাজস্থান মরুভূমিতে সৃষ্টি হওয়া ধূলিঝড়কে আধি বলা হয়। মনে রাখবে এর ফলে মেঘ বৃষ্টি কিন্তু হয় না। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর দেখো গ্রীষ্মকাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যেমন গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণ হয়, অর্থাৎ উত্তরায়ণ বলতে কী বোঝায়? যে পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের সামনে আসতে থাকে। ঠিক আছে, উত্তরায়ণের ফল কী হয়? যে উত্তর গোলার্ধে সূর্য সামনে কিন্তু আসতে শুরু করে, ফলে কি হয়? যে উত্তর গোলার্ধের উষ্ণতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে। আবার গ্রীষ্মকাল ভারতে প্রাক মৌসুমি পর্ব বা মৌসুমি বায়ুর আসার সময়কালটা আমরা এর আগেও বললাম, নিম্নচাপের সৃষ্টি হয় এবং রাজস্থানে কিন্তু গভীর নিম্নচাপ সৃষ্টি হয়। তো মনে রাখবে ভারতের সর্বাধিক খরা প্রবণ রাজ্য যদি বলা হয় তো রাজস্থান। রাজস্থান হচ্ছে ভারতের সর্বাধিক খরাপ্রবণ রাজ্য। আর ভারতের উষ্ণতম স্থান যদি বলা হয় তাহলে হচ্ছে রাজস্থানের শ্রীগঙ্গানগর। ঠিক আছে, শ্রীগঙ্গানগর, এটা 2023-এর হিসাব অনুযায়ী করা হয়েছে, অবশ্যই মনে রাখবে, আপডেটেড এটা। ভারতের উষ্ণতম স্থান রাজস্থানের শ্রীগঙ্গানগর। ঠিক আছে, আর ভারতের শীতলতম যদি স্থান বলা হয় তো দ্রাস। ঠিক আছে, লাদাখে রয়েছে এই দ্রাসটি, এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম হচ্ছে পুরুলিয়া। এটা গুগল অনুসারে পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, এবার দেখো ভারতের 3টি খরাপ্রবণ অঞ্চল। একটিতে বললাম রাজস্থান হবে, এই রাজস্থান বাদ দিয়েও পশ্চিমবঙ্গের পুরুলিয়া, উড়িষ্যার উড়িষ্যার কালাহান্ডি, গুজরাটের কচ্ছ, মনে রাখবে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, উড়িষ্যার কালাহান্ডি এবং গুজরাটের কচ্ছ, এটাও কিন্তু ভারতের খরাপ্রবণ অঞ্চল, রাজস্থান অঞ্চল ছাড়াও। ঠিক আছে, তারপর বর্ষাকাল সম্পর্কে দেখে নেব। তো বর্ষাকাল সম্পর্কে একটু বলার আগে একটু বলে রাখি যে মৌসুমী বিস্ফোরণটা, বর্ষাকালে মৌসুমী বায়ু আগমনের শুরুতে একটানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়, প্রবল বৃষ্টিপাত, এই ঘটনাকে বলা হয় মৌসুমী বিস্ফোরণ। ঠিক আছে, তো বর্ষাকালের মূলত মনে রাখবে জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 5ই জুন কিন্তু, ঠিক আছে, মৌসুমী বায়ু প্রবেশ করে যাচ্ছে ভারতে এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হয়, উষ্ণতা কমে যায়। তাহলে এই ডেটটা মনে রাখবে 5ই জুন। প্রশ্ন আসে যে মৌসুমী বায়ু কোন সময় বা কোন মাসে ভারতে প্রবেশ করে, তো মনে রাখবে জুন মাসে 5ই জুন, মূলত এটা কম বেশি করে হয়ে থাকে, কারণ 5ই জুন জুন মাসের প্রথম সপ্তাহে মৌসুমী বায়ু ভারতে কিন্তু প্রবেশ করে। আর এ সময় উষ্ণতা কমে গিয়ে 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত হয়ে যায় এবং গড় উষ্ণতা 25 থেকে 35 ডিগ্রি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু নামে পরিচিত, সমুদ্র থেকে সৃষ্টি হয়ে উচ্চতাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে কিন্তু প্রবেশ করতে শুরু করে। তাই মোটামুটিভাবে বলা যেতে পারে যে 5ই জুন তারিখে মৌসুমী বায়ু কেরালার মালাবার উপকূলে প্রথম প্রবেশ করে। তাই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে 5ই জুন তারিখে মৌসুমী বায়ু কোথায় প্রবেশ করে? কেরালার মালাবার উপকূলে। ঠিক আছে, এবং একটানা বৃষ্টিপাত ঘটার ফলে সেখানে মৌসুমী বিস্ফোরণ ঘটায়। আর 15 জুলাই তারিখের মধ্যে মৌসুমী বায়ু কী করে? সারা ভারতবর্ষে কিন্তু ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তারপরে দেখো এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তার আরব সাগরীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখা কিন্তু দুটি ভাগ রয়েছে। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটি শাখা রয়েছে, একটা হচ্ছে আরব সাগরীয় শাখা আর একটি হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। ঠিক আছে, এই দুটি শাখা প্রবেশ করে ভারতে প্রায় 90% বৃষ্টিপাত হয়ে থাকে। মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখাটি
পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অর্থাৎ প্রতিবার ঢালে কি করে, বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টি করে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরালার মালাবার উপকূলে। ঠিক আছে, মৌসুমী বিস্ফোরণের ফলে। এবার দেখো, এই যে আরব সাগরীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখা, এটা সম্পর্কে একটু জেনে নিতে হবে। যেমন এই আরব সাগরীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখা নামে দুটি যে ভাগ রয়েছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর, তার যে প্রথম শাখাটি অর্থাৎ আরব সাগরীয় শাখাটি, এটা সম্পর্কে পড়ব। মনে রাখবে, মালাবার উপকূলে এটা প্রথম প্রবেশ করে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটায়। এর সাথে মনে রাখবে, পশ্চিমঘাট পর্বতের যে পূর্ব ঢাল যেখানে বৃষ্টিপাত হয় না, সেটি কিন্তু একটি বৃষ্টির ছায় অঞ্চল। তো এটি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চল হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে। ঠিক আছে, যেখানে বৃষ্টিপাত হয় না, এটা মনে রাখবে। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হচ্ছে গ্রীষ্মকালীন, এবং উত্তর পূর্ব যে মৌসুমী বায়ু রয়েছে এটা কিন্তু শীতকালীন, এটা মনে রেখো। তারপর দেখো বঙ্গোপসাগরীয় শাখা, এখান থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে। তো মেঘালয় মালভূমিতে বাধা পেয়ে এই শাখা কিন্তু বৃষ্টিপাত প্রথম ঘটায়, এটা মনে রাখবে। মৌসিমরামে সর্বাধিক বৃষ্টিপাত হয়। তোমরা জানো মৌসিমরাম যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, প্রায় 1350 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে, এটা ইম্পর্টেন্ট। আর মেঘালয় মালভূমির শিলং, এটিও কিন্তু একটি বৃষ্টির ছায় অঞ্চল। এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা কি বললাম, যে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, আর একটা হচ্ছে মেঘালয় মালভূমির শিলং নামে একটি বৃষ্টির ছায় অঞ্চল রয়েছে। ঠিক আছে, তারপর দেখো রাজস্থানে 25 সেন্টিমিটারের কিন্তু কম বৃষ্টিপাত হয়ে থাকে, সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এখানে, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তারপর একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে মোনেক্স সম্পর্কে কি। মৌসুমী বায়ুর গবেষণা যে সংক্রান্ত কর্মসূচি তাকে বলা হচ্ছে মোনেক্স। তাহলে মোনেক্স কি একটু জানা দরকার, তাই না? তো এটা একটা সংস্থা বা কর্মসূচি যা মৌসুমী বায়ুর উৎপত্তি, গঠন এবং কার্যপ্রণালী, এর গতিবিধি কি হবে এই নিয়ে গবেষণা করা হয়, এটাকে বলা হয় মোনেক্স, মনে রাখবে। ঠিক আছে, যার সংক্ষেপে মনে রাখবে যে মৌসুমী বায়ুর গবেষণা সংক্রান্ত যে কর্মসূচি, এটা হচ্ছে মোনেক্স নামে একটা সংগঠন রয়েছে যা এই কাজটি করে থাকে। তারপরে শরৎকাল সম্পর্কে দেখব। এই শরৎকাল সম্পর্কে যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে এটা দেখতে হবে। তো এখান থেকে তেমন ইম্পর্টেন্ট যদি বলা হয় তাহলে মনে রাখবে যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতবর্ষ থেকে ফিরে যায়, উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতবর্ষ থেকে ফিরে যায়। ঠিক আছে, আর শরৎকালে মৌসুমী বায়ু যখন ফিরে যায় ঠিক অক্টোবর এবং নভেম্বর মাসের সময়, যে সময় শরৎকাল চলে এবং মৌসুমী বায়ু ফিরে যাওয়ার সময়, সেই সময় কি হয়, যে বঙ্গোপসাগরের যে উপকূল অঞ্চল এগুলোতে প্রবল ঘূর্ণবাত এবং ঝড় বৃষ্টির সৃষ্টি হয়। একেই কিন্তু আশ্বিনের ঝড় বলা হয়। আশ্বিন মাসে অর্থাৎ ইংরেজির অক্টোবর নভেম্বর মাসে এই বৃষ্টি হয় বলে একে আশ্বিনের ঝড়ও কিন্তু বলা হয়। আর সাইক্লোনটা কি, আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন। সাইক্লোন সমুদ্রের উপর কিন্তু সৃষ্টি হওয়া একটি ঝড়, মনে রাখবে। তারপর দেখো মৌসুমী বায়ু ফিরে যাওয়ার সময় কি বললাম, যে আশ্বিনের ঝড় হয়। তার সাথে মনে রাখতে হবে যে আরব সাগর এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঝড়কে বলা হয় সাইক্লোন, কারণ সাইক্লোন মানেই সমুদ্রের উপরে সৃষ্টি হওয়া ঝড়। আর আশ্বিনের ঝড় হয় কখন, অক্টোবর নভেম্বর মাসে, অর্থাৎ আশ্বিন মাসে বাংলাতে বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে এটা দেখা যায়, মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এইসব অঞ্চলে। ঠিক আছে, এবার দেখো শীতকাল সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু তথ্য দেখব। যেমন ভারতের শীতলতম স্থান লাদাখের দ্রাস, মনে রাখবে। লাদাখের দ্রাস ভারতের শীতলতম স্থান, এটা মনে রাখবে। শীতকালে ভূমধ্য সাগর থেকে ছুটে আসা ঘূর্ণবাত পশ্চিমা বায়ুর প্রভাবে ভারতে বৃষ্টিপাত ঘটায়। মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটি, যে শীতকালে কী করে, ভূমধ্য সাগর থেকে ছুটে আসে এক প্রকারের ঘূর্ণবাত, যেটা পশ্চিমা বায়ুর প্রভাবে হয়ে থাকে, যা পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, তাহলে শীতকালে যে বৃষ্টিপাত হয় এর কারণটাই হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাব। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে।
ঠিক আছে। এর সাথেও মনে রাখবে যে পশ্চিমা ঝঞ্ঝার প্রবাহে জম্মু কাশ্মীরে কিন্তু তুষারপাতও হয়, ঠিক আছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, তা হচ্ছে জম্মু কাশ্মীর, ঠিক আছে। জম্মু কাশ্মীর অঞ্চলে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিপাত দেখা যায়। তাহলে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণটা কি, ঠিক আছে, কারণটা যদি বলতে চাই তাহলে একবার দেখে রাখতে পারো যে ভারতবর্ষে যখন শীতকালে বৃষ্টিপাত হয় না, অথচ পশ্চিম দিক থেকে ভূমধ্যসাগর থেকে ছুটে আসা যে ঘূর্ণপাত, এর প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাতটা হয়ে থাকে, ঠিক আছে। মনে রাখবে ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাওয়া যায় কখন? শীতকালে। ভারতের শীতকালে বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? তো করমণ্ডল উপকূল অঞ্চলে, তামিলনাড়ুতে রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে বৃষ্টি হয় কোথায়? তো পশ্চিম ভারতে। ঘূর্ণবাত পূর্ণ পশ্চিমা বায়ুর মাধ্যমে ভূমধ্যসাগর থেকে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম ভারতে কিন্তু প্রবেশ করে। লাইনটা মনে রাখবে। ঘূর্ণবাত কী করে? পশ্চিমা বায়ুর মাধ্যমে ভূমধ্যসাগর থেকে পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা পশ্চিম ভারতে কিন্তু প্রবেশ করে, ঠিক আছে। তো মোটামুটি এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সময়গুলো রয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এগুলো তার মধ্যে যে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সেগুলোকে বললাম। আশা করেছি যে এই ভিডিওর যদি তোমরা দেখো তাহলে কিন্তু খুবই হেল্পফুল হবে, তোমাদের অনেক ইম্পর্টেন্ট তথ্য পেয়ে থাকবে এখান থেকে, ঠিক আছে। তো মোটামুটি আজকে এই পর্যন্তই ক্লাস ছিল, ঠিক আছে। এরপরে আরও একটি ক্লাস করাবো জলবায়ু সম্পর্কে, ঠিক আছে। এবং ক্লাস করানোর পরে সেখান থেকে এই যে পুরো জলবায়ুর ইন ডিটেলসে যে যা করানো হলো তার ওয়ান লাইনার আঁকে একটা ক্লাস থাকবে, মানে একটা ক্লাসে থাকবে দুটো পার্ট। তো এই ভিডিওটি হয়ে গেলে কিন্তু ভারতের এই জলবায়ু এই চ্যাপ্টারটা হয়ে যাবে। তারপর আমরা মৃত্তিকা, ঠিক আছে, ভারতের মৃত্তিকা করাবো, স্বাভাবিক উদ্ভিদ করাবো, কৃষিকাজ, শিল্প, ওগুলো সম্পূর্ণ কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে। চিন্তা কোনো কারণ নেই, তো শুধু তোমরা পাশে থেকো তাহলেই হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।